সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সকলের প্রতি দোয়া আশীর্বাদ থাকলো। তোমরা জানো তোমাদের দশম অধ্যায়ের আলোচনা চলতেছে। দশম অধ্যায়টা হলো খনিজ সম্পদ, ধাতু ও অধাতু। এর মধ্যে প্রায় 3টা থেকে 4টা আলোচনা তোমাদের দেওয়া হয়েছে। এই আলোচনাগুলো গোড়া থেকে দেখলে তোমরা খুব উপকৃত হবে। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ঘনীকৃত আকরিক হতে অক্সাইড। গাঢ়ীকরণ বা ঘনীকরণ এটা আলোচনা করা হয়েছে এর আগে। আমরা গাঢ়ীকরণ এবং ঘনীকরণ বলতে কি বুঝি এটা বুঝবার একটা উপায় হলো, আকরিকগুলোকে যখন খনি থেকে উত্তোলন করা হয় তখন এগুলো বড় বড় শিলাপিণ্ডে থাকে। ওগুলাকে ক্রাশার মেশিন দিয়ে ভেঙে টুকরো টুকরো করা হয় এবং সর্বশেষ মিহি চূর্ণ করা হয়। মিহি চূর্ণ করার পরে ওই আকরিকে কিছু অপদ্রব্য থাকতে পারে, থাকাটা স্বাভাবিক, কারণ যেহেতু ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের নিচে আকরিকগুলোকে সংগ্রহ করা হয়। এই আকরিকগুলো থেকে অপদ্রব্যগুলো অপসারণ করে ধাতুর পরিমাণ বৃদ্ধি করার প্রক্রিয়াটাই হলো গাঢ়ীকরণ বা ঘনীকরণ, অর্থাৎ কনসেন্ট্রেশন। যদি 1 লিটারের মধ্যে দেখা গেল 50% অপদ্রব্য আছে, 50% ধাতব পদার্থ আছে বা আকরিকটা আছে। এখন যদি ওই 1 লিটারকে আমরা অপদ্রব্যগুলো অপসারণ করে যদি 75% বা 25% অপদ্রব্য যে অপসারণ করি, তাহলে ওই 100%-এর মধ্যে আবার তখন ধাতুর পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ অপদ্রব্যের পরিমাণ কমে যাবে। অর্থাৎ যখন কোনো মিশ্রণে অপদ্রব্যের পরিমাণ কম থাকে, ধাতুর পরিমাণ বৃদ্ধি পাবে যে প্রক্রিয়ায়, ওইটাকে বলা হয় গাঢ়ীকরণ বা ঘনীকরণ প্রক্রিয়া। ঘনীকরণ প্রক্রিয়াতে বেশ কয়েকটি প্রক্রিয়া আছে। আকরিকটি যদি অক্সাইড থাকে তাহলে হাইড্রোলাইটিক পদ্ধতির মাধ্যমে ওটাকে গাঢ়ীকরণ করা হয়। হাইড্রোলাইটিক পদ্ধতিটা হইল, এর আগে আলোচনা করা হয়েছে, আমি সেটা সংক্ষিপ্ত কিছু আলোচনা করে দিচ্ছি, কারণ গাঢ়ীকরণ ব্যাপারটা মাথায় না ঢুকলে এদিকার ব্যাপারটা একটু অগ্রসর হওয়া একটু শক্ত ব্যাপার। তো বলছিলাম, আকরিকটার মধ্যে যদি অক্সাইডের পরিমাণ বেশি থাকে, অক্সাইড জাতীয় আকরিক, সেগুলো পানিতে নিমজ্জিত করলে অক্সাইডগুলো পানির নিচে জমা হবে এবং ওই অক্সাইডগুলো যদি কোনো ভাঁজযুক্ত টেবিলে কম্পমান করা হয় এবং উপরে পানি প্রবাহ করা হয়, তাহলে আকরিকগুলো সেই ভাঁজকৃত টেবিলের ভাঁজে ভাঁজে জমা হবে এবং অপদ্রব্যগুলো পানির সঙ্গে অপসারিত হবে। এটা হলো হাইড্রোলাইটিক পদ্ধতি। এটাতে অক্সাইড আকরিকগুলোর বেলায় প্রযোজ্য। আর দ্বিতীয় পদ্ধতি হলো ফেনা ভাসমান প্রণালী। ফেনা ভাসমান প্রণালীটা এই ধরনের, বিরাট একটা ট্যাঙ্কিতে যদি আকরিকগুলো সালফাইড, ফসফাইড, আর্সেনাইট জাতীয় আকরিক থাকে, এই সালফাইড জাতীয় আকরিকগুলোকে একটা ট্যাঙ্কিতে পানিতে দ্রবীভূত করার পর, পানিতে দ্রবণ করার পর ওর উপরে লেভেলে কয়েক ফোঁটা তেল দেওয়া লাগে এবং বায়ু
অতঃপর এই মিশ্রণের মধ্যে বায়ু চালনা করলে সালফাইড জাতীয় আকরিকগুলো তেলের দ্বারা সিক্ত হয়ে দ্রবীভূত হয়ে ফেনা আকার উপরে ভাসমান হয়ে থাকবে। ওই ফেনাটাকে ওখান থেকে সরাই নিয়ে ওর মধ্যে আমরা আকরিকটা খুঁজে পাব। অর্থাৎ সালফাইড জাতীয় আকরিকগুলো তৈল ভাসমান প্রণালীতে ফেনার মধ্যে দ্রবীভূত হয়ে আমরা ওই ফেনা থেকে আকরিকটাকে, অর্থাৎ অপদ্রব্যগুলো নিচে পড়ে থাকবে এবং আকরিকটা গাঢ়ীকৃত হবে ফেনার মধ্যেই। অর্থাৎ ওখান থেকে কিছু অপদ্রব্য নিচে জমা হবে, ফেনার মধ্যে আমরা পিওর আকরিকগুলো বাছাই করে নিতে পারবো। এইগুলো ফেনা ভাসমান প্রণালী। তারপর কোনো আকরিকের মধ্যে যদি চৌম্বক এবং অচৌম্বক পদার্থ মিশ্রিত থাকে, তাহলে 2 চাকা বিশিষ্ট রোলারের উপরে একটা বেল্ট দিয়ে যদি সেটাকে ঘূর্ণন করা হয়, ওই 2 চাকার মধ্যে একটি চাকাতে যদি চৌম্বকীয় হয়, তাহলে চৌম্বকীয় পদার্থগুলি ওই বেল্টের উপরে সামনের চাকায় আকৃষ্ট হয়ে 2টা স্তূপে রূপান্তর হবে, একটা চৌম্বক পদার্থ এবং অচৌম্বক পদার্থ। এইভাবে আমরা চৌম্বক এবং অচৌম্বক পদার্থগুলোকে পৃথক করে আমরা আকরিকটাকে গাঢ়ীকরণ করতে পারি বা ঘনীকরণ করতে পারি। তারপরে পদ্ধতি হচ্ছে রাসায়নিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতি আকরিকগুলোর করার, ওই সমস্ত আকরিককে করা যাবে, ঘনীকরণ করা যাবে যেগুলো আকরিকের মধ্যে কোনো অংশ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ওই অংশটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে আকরিকটাকে ঘনীকরণ করা যাবে বা অপদ্রব্যগুলোকে অপসারণ করা যাবে। যেমন বক্সাইডে আয়রন, বালু ইত্যাদি থাকলে সেই বক্সাইড আকরিকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট, অতঃপর পানি দ্বারা উত্তপ্ত করে সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা অধ্যক্ষে পৃথক করার পর সেখানে 1100 ডিগ্রি তাপমাত্রা উত্তপ্ত করলে অ্যালুমিনিয়ামের অক্সাইড বা শুষ্ক অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা পাওয়া যাবে। এইভাবে অপদ্রব্যগুলো অপসারিত হবে। তাহলে আমরা অক্সাইড জাতীয় আকরিকগুলো কীভাবে অপসারণ করব, সালফাইড জাতীয় আকরিকগুলো কীভাবে ঘনীভবন করব, গাঢ় করব, এবং চৌম্বক অচৌম্বক পদার্থগুলোকে কীভাবে পৃথক করব, এবং রাসায়নিক পদার্থ থাকলে সেগুলোকে কীভাবে আমরা অপদ্রব্যগুলো রাসায়নিক পদ্ধতিতে আমরা অপদ্রব্যগুলোকে অপসারণ করব। এই গেল গাঢ়ীকরণ পদ্ধতিগুলো। এবার আলোচনা করব ওই গাঢ়ীকৃত আকরিক থেকে কীরূপে আমরা ওই আকরিক থেকে অক্সাইড পাব। তো এটা অক্সাইড পাইতে গেলে 2টা পদ্ধতি আছে। একটা হলো ভস্মীকরণ পদ্ধতি, ক্যালসিনেশন, আর একটা হলো তাপচারণ পদ্ধতি। তো এই পদ্ধতিটা এই ধরনের, যদি একটা ট্যাঙ্কিতে আমরা যদি আমরা আকরিকগুলো নিই, আকরিকগুলো নিলাম, আমরা গাঢ়ীকৃত আকরিক নিলাম, নিয়ে একে এমনভাবে ঢাকনা দিলাম যেন বায়ু এর মধ্যে বায়ুরোধী হয়, অর্থাৎ ইন অ্যাবসেন্স অফ এয়ার এটাকে তাপ দিব। গাঢ়ীকৃত আকরিকগুলোকে বায়ুরোধী অবস্থায় যদি তাপ প্রয়োগ করা হয়, তাপটা এমনভাবে প্রয়োগ করতে হবে যেন এখানে যে আকরিকটা আছে এর গলনাঙ্কের যেন নিম্নে তাপমাত্রাটা হয়। তখন অক্সাইড, কার্বনেট আকরিকগুলো, যেমন হেমাটাইট, এই লোহার আকরিক, একে যদি আমরা তাপ দিই ভস্মীকরণ, তাহলে এই ফেরিক অক্সাইড আর এখানে পানি অপসারিত হবে। অপরদিকে যদি জিঙ্ক কার্বনেট, একে যদি ভস্মীকরণ করি, তাহলে জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উদ্বায়ী হিসাবে বের হয়ে আসবে। অপরদিকে ক্যালসিয়াম কার্বনেট,
একে যদি আমরা ভস্মীকরণ করি, তাপ দিই, তাহলে এটা হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড হিসাবে বেরিয়ে আসবে। তবে এইভাবে আমরা অক্সাইড ভস্মীকরণ পদ্ধতিতে গাড়িকৃত আকরিকের অক্সাইডে রূপান্তর করতে পারব। তাই বলা হচ্ছে একটা বড় ট্যাঙ্কিতে আকরিকগুলোকে নিয়ে বায়ুর অনুপস্থিতিতে আকরিকটির মধ্যে ধাতুটির গলনাঙ্ক নিচের তাপমাত্রায় উত্তপ্ত করলে কার্বনেট, বাইকার্বনেট এবং আর্দ্র অক্সাইডগুলো তাদের অপদ্রব্যগুলো অপসারিত হয়ে অক্সাইডে পরিণত হবে। যেমন হেমাটাইট 3 অণু পানি অপসারণ করে ফেরিক অক্সাইড, জিঙ্ক কার্বনেট থেকে জিঙ্ক অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। এটা হলো ভস্মীকরণ পদ্ধতি। এবার আরেকটি হলো তাপজারণ পদ্ধতি। এই পদ্ধতি খুব সহজ। এটাও ওইভাবেই যে একটা বড় ট্যাঙ্কিতে গাড়িকৃত আকরিকগুলোকে নিয়ে যদি তাপ দেই, তবে সেখানে বায়ু আসবে। বায়ুর উপস্থিতিতে তাপ দিলে সালফাইড, ফসফাইড, আর্সেনিক জাতীয় আকরিকগুলো, তাদের উদ্বায়ী পদার্থগুলো অপসারিত হবে। যেমন জিঙ্ক সালফাইড, একে যদি আমরা বায়ু দ্বারা তাপ দিই, তাহলে জিঙ্ক অক্সাইড এবং সালফার, এখানে সালফার ডাইঅক্সাইড হিসাবে বের হয়ে যাবে। তাহলে 2 অক্সিজেন, তাহলে জিঙ্ক 2, তাহলে 2 দুগুণে 4, 2 6, তাহলে এখানে 3। অনুরূপভাবে পিবি সালফাইড বায়ু দ্বারা তাপজারিত করলে পিবি অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড 2 অণু 2 অণু 2 এবং 3। এইভাবে আমরা জিঙ্ক অক্সাইড, লেড অক্সাইড ইত্যাদি আমরা তাপজারণ প্রণালীতে পেতে পারি। তাহলে ভস্মীকরণ এবং তাপজারণ পদ্ধতির মধ্যে পার্থক্য হলো, ভস্মীকরণে কার্বনেট, বাইকার্বনেট এবং আর্দ্র আকরিকগুলো বায়ুর অনুপস্থিতিতে ধাতুটির গলনাঙ্কের নিচে উত্তপ্ত করলে উদ্বায়ী পদার্থগুলো অপসারণ হয়ে গাড়িকৃত আকরিকটি অক্সাইডে রূপান্তরিত হয়। আর তাপজারণ পদ্ধতি হলো বায়ুর উপস্থিতিতে গাড়িকৃত আকরিকটাকে তাপজারণ প্রণালীতে ওই ধাতুটির গলনাঙ্কের নিচে তাপ প্রয়োগ করলে সালফাইডগুলো সালফার ডাইঅক্সাইড হিসেবে বেরিয়ে যাবে, ফসফরাসগুলো ফসফরাস পেন্টাঅক্সাইড বা ট্রাইঅক্সাইড হিসাবে, আর্সেনিকগুলো আর্সেনিক অক্সাইড হিসাবে, যেমন এখানে সালফার ডাইঅক্সাইড হিসেবে বের হলো। অনুরূপভাবে আকরিকটার মধ্যে যদি ফসফরাস থাকে, ফসফরাস পেন্টাঅক্সাইড হিসেবে বের হবে। আকরিকটার মধ্যে আর্সেনিক থাকে, আর্সেনিক অক্সাইড হিসাবে অপসারিত হবে এবং গাড়িকৃত আকরিকটি অক্সাইডে রূপান্তর হবে। তাই এই পদ্ধতিটাকে বলা হচ্ছে গাড়িকৃত আকরিকে অক্সাইডে রূপান্তর। এই তো গেল গাড়ি আকরিকটাকে অক্সাইডে রূপান্তর করার 2টি পদ্ধতি, ভস্মীকরণ এবং তাপজারণ। এরপরে আমরা আলোচনা করব অক্সাইড হতে কিভাবে মুক্ত ধাতু আমরা সংগ্রহ করব। অর্থাৎ এরকম যদি একটা অক্সাইড হয়, এই অক্সাইড থেকে এই ধাতুটাকে কিভাবে মুক্ত করব, এবং অক্সিজেন এখান থেকে অপসারণ করব, অক্সিজেন অপসারণ করে মুক্ত ধাতু করব। অর্থাৎ অক্সাইড থেকে মুক্ত ধাতুতে রূপান্তর। এটা এর পরের আলোচনায় তোমাদের এই অক্সাইড থেকে মুক্ত ধাতু রূপান্তরের আলোচনায় অংশগ্রহণের জন্য আহ্বান থাকলো এবং আজকের আলোচনা এখান থেকে শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।